আচ্ছা, কানাডাতে আসার পরে আমরা একটা জিনিস অনেকেই ভুল করি, সেটা হচ্ছে আমরা অনেকেই এটা মনে করি আমি তো গ্রাজুয়েট, আমি এখানে মাস্টার্স করতেছি কিংবা আমি এখানে অনার্স ব্যাচেলর করতেছি, আমি যাওয়ার পরপরই হয়তোবা আমার ফিল্ডে অথবা যে কোনো স্কিল ওয়ার্কার হিসাবে আমি খুব সহজেই জব পেয়ে যাব। কিন্তু রিয়েলিটি হলো কানাডাতে আসার পর ইনিশিয়ালি জব পেতে আসলে অনেক সময় লাগে, প্লাস এখানে আপনার যোগ্যতা না থাকলে, স্কিল না থাকলে জব পাওয়াটা অনেক ডিফিকাল্ট। তবে আপনি যদি এখানে কোনো একটা প্র্যাকটিক্যাল স্কিল জেনে থাকেন তাহলে আপনি জব পেতে আপনার জন্য অনেক সুবিধা হবে। আপনি যদি জব নাও পান তাও আপনি সাইড ইনকাম করে আপনি কিছুটা আপনার খরচ ম্যানেজ করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা যারা বাংলাদেশ থেকে কানাডায় আসার প্ল্যান করি তারা আমরা ম্যাক্সিমাম কি নিয়ে চিন্তা করি, ভিসা হবে কিনা, আইএলটিএস স্কোর কত, অ্যাডমিশন হবে কিনা, কোথায় যাব, কোথায় থাকবো, অ্যাকোমোডেশন কিভাবে কি করবো, এই সব কিছু নিয়ে। কিন্তু একটা জিনিস আমরা সব সময় ভুলে যাই, সেটা হচ্ছে কানাডাতে এসে সার্ভাইভ করতে গেলে শুধু ডিগ্রি, সার্টিফিকেট কিংবা ইংলিশ জানলেই হবে না। এখানে যদি আপনার প্র্যাকটিক্যাল স্কিল না থাকে তাহলে লাইফ আপনার জন্য অনেক ডিফিকাল্ট। আজকে আমি কথা বলবো এমন কিছু স্কিল নিয়ে যেটা আপনি বাংলাদেশ থেকে শিখে আসলে কানাডায় আসার পর আপনার জব পেতে কিংবা এখানে সাইড ইনকাম করতে আপনার জন্য সুবিধা হয়। কানাডাতে টপ 5 স্কিলের মধ্যে আমি যদি রেট করি, আমি 1 নম্বরে যে স্কিলটা রাখবো সেটা হচ্ছে রান্না করা অথবা কুকিং স্কিল। কুকিং হচ্ছে আপনার এমন একটা স্কিল যেটা আপনার বিশ্বের সব দেশে গেলে লাগবে। আপনি সেটা কানাডায় যান অথবা আপনি সাইবেরিয়াতে যান, এই স্কিলটা আপনার জানা থাকলে আপনি কোথাও ঠেকবেন না। আমরা যারা বাংলাদেশে স্টুডেন্ট ঢাকায় অথবা ঢাকার বাইরে যারা বিভিন্ন হোস্টেলে অথবা মেসে থেকে অভ্যস্ত ছিল, তারা অনেকে এটা মনে করতে পারে আমি যদি কখনো কানাডায় যাই আমি এরকম হোস্টেল অথবা মেসে থাকতে পারবো যেখানে আমার রান্না করা লাগবে না, সেখানে আমার জন্য অন্য কেউ রান্না করে দিই। কিন্তু এখানে বাস্তবতা সম্পূর্ণই ভিন্ন। কানাডায় আসার পরে আপনার রান্না, আপনার সব কিছু আপনাকে নিজের করতে হবে। তো এই কারণে এই রান্নার স্কিলটা শুধু হচ্ছে আপনার নিজের লাইফের জন্য না, আপনার জবের ক্ষেত্রেও আপনাকে অনেক হেল্প করবে। এখন রান্নার স্কিল বলতে আমরা তো শুধু হচ্ছে বাংলাদেশি রান্না যেগুলো আছে আমরা এইসবের কথাই জানি, এইটা না। আপনি যদি বাংলাদেশ থেকে কানাডায় আসেন, আমি বলবো আপনি রান্নার স্কিল হিসাবে ইটালিয়ান ফুড, গ্রিক ফুড কিংবা হচ্ছে মেক্সিকান ফুড যেসব আছে সেই সব স্কিল আপনি শিখে আসেন। আপনি কয়েকটা ইটালিয়ান ফুডের নাম আপনি শিখে আসেন, সেটা কিভাবে করতে হয় আপনি হাতে কলমে যদি শিখে আসতে পারেন, আপনি কানাডায় আসার পরে ইনশাল্লাহ আপনার জবের কোনো অভাব হবে না। আপনি চাইলেই খুব সহজে যে কোনো একটা রেস্টুরেন্টে আপনার এই স্কিল শো করে আপনি জবে ঢুকতে পারবেন। আমি যদি সেকেন্ড স্কিলের কথা বলি, সেটা হচ্ছে চুল কাটা কিংবা সেলুনের কাজ বাংলাদেশ থেকে শিখে আসা। আজ থেকে 2 বছর আগে আমি যখন কানাডাতে আসছিলাম, আমি যদি জানতাম তাহলে আমি এই জিনিসটা অনেক ভালোভাবেই শিখে আসতাম। এই 2 বছরে আপনি বিশ্বাস করবেন না, আমি বাইরে এখন পর্যন্ত চুল কাটাই নাই। এইটার পিছনে একটা অন্যতম বড় কারণ হচ্ছে এখানে চুল কাটাইতে আসলে অনেক টাকা লাগে। আর আমার চুল যেহেতু প্রত্যেক মাসে কমপক্ষে হলেও 2 বার কাটানো লাগে, তো সেই হিসাবে প্রত্যেক মাসে চুল কাটার পিছনে $50 থেকে $60 খরচ করা আমার কাছে ওয়ার্থ ইট মনে হয় না। আপনি যদি বাংলাদেশ থেকে এই চুল কাটা স্কিলটা কোথাও হাতে কলমে শিখে আসতে পারেন, আপনি এখানে এসে খুব সহজেই জব পেতে পারেন। হ্যাঁ, এখন অনেকে এটা বলতে পারেন যে চুল কাটানোর জন্য তো এখানে আপনার লাইসেন্স থাকা লাগবে। সেটা আসলে অফিসিয়াল ভাবে, বাট অনেক চুলের দোকান আছে যারা আনঅফিসিয়াল ভাবে এরকম লোকদেরকে হায়ার করে। হয়তোবা তাদের পে একটু কম, না হলে হয়তোবা তাদেরকে টাকাটা ইনচেক না দিয়ে ক্যাশে দেওয়া হয়। তো এই স্কিলটা আসলে অনেক ইম্পর্টেন্ট। আমি মনে করি বাংলাদেশ থেকে আসা প্রত্যেকটা মানুষেরই এই স্কিলটা শিখে আসা উচিত বাংলাদেশ থেকে। ইভেন রাইট নাও আমি অনেকগুলা ফেসবুক পোস্ট, ভিডিওতে এটা খেয়াল করেছি, বাংলাদেশে এমন অনেক ইনস্টিটিউশন আছে যারা এই সব চুল কাটার উপরে স্টুডেন্টদেরকে আলাদাভাবে ট্রেনিং দেয়। আর থার্ড স্কিলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, গাড়ি চালানোর স্কিল অথবা ড্রাইভিং স্কিল। চলেন সেটা গাড়িতেই কথা বলি। কানাডাতে ড্রাইভিং শুধু একটা স্কিল না, অনেক সময় লাইফ সহজ করার অনেক বড় একটা টুল। বিশেষ করে আপনি যদি ডাউনটাউনের বাইরে থাকেন এবং লেট নাইট শিফট করেন, রেস্টুরেন্ট, ওয়্যার হাউস কিংবা কোনো ডেলিভারি জব করেন, তাহলে আপনার জন্য কার মাস্ট। আর যদি আপনার তার সাথে ড্রাইভিং স্কিল ভালো থাকে, প্লাস আপনার এখানে একটা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে সেটা অনেক জবের ক্ষেত্রেই আপনাকে এক্সট্রা বেনিফিট দিবে। আমরা বাংলাদেশে অনেকেই গাড়ি চালাই, কিন্তু কানাডার গাড়ি চালানোর সিস্টেম সম্পূর্ণ ডিফারেন্ট এবং অনেক ডিসিপ্লিন। এখানে শুধু গাড়ি চালাতে পারলেই হবে না, গাড়ি চালানোর সাথে সাথে এখানে রুলস যেমন রোড সাইন, স্টপ সাইন, লেন চেঞ্জ, এই সব কিছু আপনাকে জানতে হবে এবং মানতে হবে। আর এখানে আইন না মানলেই আসলে অনেক বড় ফাইন। আচ্ছা, এখন মেইন কথা হচ্ছে যদি আপনার এখানে ড্রাইভিং স্কিল থাকে প্লাস আপনার এখানে একটা ভ্যালিড লাইসেন্স থাকে, তাহলে আপনি কি কি সুবিধা পেতে পারেন। আপনি অনেক সময় ইন্ডিতে দেখবেন অনেক জব অপরচুনিটিতে এটা লেখা থাকে যে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এ ভ্যালিড ড্রাইভার লাইসেন্স।
অথবা অ্যাক্সেস টু এ কার প্রেফার, মানে আপনার যদি লাইসেন্স থাকে এবং আপনার কাছে যদি একটা গাড়ি থাকে তাহলে আপনি অন্যদের থেকে এখানে এক ধাপ এগিয়ে গেলেন। আর সেকেন্ড কথা হচ্ছে আপনার এখানে অনেক সময় বাঁচে, কারণ আপনি বাস মেট্রো যাই বলেন না কেন এগুলোর জন্য আসলে অনেক ওয়েট করতে হয়। বিশেষ করে বাসের জন্য তো প্রায় আপনার হাফ অ্যান আওয়ার থেকে শুরু করে 1 আওয়ার পর্যন্ত ওয়েট করা লাগতে পারে। আর বিশেষ করে মন্ট্রিয়ালে তো মেট্রোর অনেক স্ট্রাইক চলে, তো তখন আপনার জন্য গাড়িটা খুব ইম্পর্টেন্ট, না হলে উবারের খরচ দিতে দিতে আপনার পকেট ফাঁকা। আরেকটা বিষয় হচ্ছে কানাডা যেহেতু শীত প্রধান দেশ, তো উইন্টারে অনেক সময় বাসের জন্য অথবা হচ্ছে মেট্রোর জন্য অপেক্ষা করতে আপনাকে অনেকক্ষণ সময় ওয়েট করা লাগতে পারে। আপনার কাছে যদি একটা গাড়ি থাকে তো সেটা আপনার লাইফ অনেক সহজ করে। তো এখন কথা হচ্ছে যদি আপনার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থাকে, তো আমি এটা নিয়ে আগে একটা ভিডিও বানাইছি, তো ওই ভিডিওটা আপনারা পারলে চেক করবেন, তাহলে আপনার জন্য এখানে প্রায় 2 বছর সময় আপনার সেভ হবে। কারণ যদি আপনার বাংলাদেশে কোনো লাইসেন্স না থাকে অথবা সেই লাইসেন্স যদি থেকেও থাকে সেটার মেয়াদ 2 বছরের কম, তাহলে আপনাকে এখানে এসে প্রায় 1 বছরের একটা ড্রাইভিং কোর্স করতে হবে এবং সেই কোর্স করে আপনাকে ড্রাইভিং লাইসেন্স এক্সাম পাস করে আপনাকে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। নাম্বার 4 স্কিলটা আমি যদি বলি সেটা হচ্ছে সেলাই কিংবা সুইমিং স্কিল। এই স্কিল সম্পর্কে অনেকেরই আইডিয়া নাই এবং এই স্কিলটা অনেক আন্ডাররেটেড। বাংলাদেশ থেকে যারা দেশের বাইরে আসে, যারা সাথে করে তাদের ফ্যামিলি মেম্বার, মা অথবা স্পাউস নিয়ে আসে, আপনি চাইলেই আপনার স্পাউসকে বাংলাদেশ থেকে এই স্কিলটা শিখায় আনতে পারেন। এখানে ফেসবুক মার্কেট প্লেসে অনেক বাংলাদেশি কমিউনিটি আছে যারা আমাদের বাংলাদেশিদের জন্য ঈদ কিংবা অন্য ধর্মের যে কোনো উৎসবে ড্রেস বানিয়ে থাকে। তো এই স্কিলটা যদি আপনার থাকে, আপনি খুব সহজেই ঘরে বসেই অনেক টাকা ইনকাম করতে পারবেন। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে, আমি যদিও এইটা সাজেস্ট করবো না, আপনি চাইলেই এই টাকাটা ফুল ক্যাশেও নিতে পারবেন। আর সবার লাস্ট স্কিলটা হচ্ছে বেসিক হ্যান্ডিম্যান স্কিল। এটা হচ্ছে আপনার বাসা বাড়ি টুকটাক কাজ বাংলাদেশ থেকে শিখে আসা। যেমন আপনার যদি পানির কল কখনো নষ্ট হয়ে যায়, তো এইটা আসলে আপনাকেই ঠিক করতে হবে। এখানে অবশ্য অনেক অ্যাপার্টমেন্টেই এটা ইনক্লুডেড থাকে যে কোনো কিছু যদি নষ্ট হয়ে যায় সেটা হয়তো বা অ্যাপার্টমেন্ট মালিক ঠিক করে দিবে। আবার অনেক অ্যাপার্টমেন্টে এটা ইনক্লুডেড থাকে না। তো যেসব জায়গায় আসলে ইনক্লুডেড থাকে না, সেসব জায়গায় আপনি যদি কোনো একটা লোককে হায়ার করতে চান তাহলে আপনার পকেট থেকে অনেক ডলার খরচ হয়ে যাবে। তো এই স্কিলটা আপনি যদি বাংলাদেশ থেকে শিখে আসেন, যেমন আপনার বাসায় কল ঠিক করা, আপনার যদি বেসিনে পানি আটকে যায় সেটা আপনি কিভাবে ঠিক করবেন, অথবা টুকটাক ইলেকট্রিকের কাজ বাংলাদেশ থেকে শিখে আসা, এইসব বেসিক হ্যান্ডিম্যান স্কিলের এখানে অনেক ডিমান্ড। আর এইসব স্কিল শিখে আসার পরে আপনি যদি এখানে এইসবের উপরে কোনো একটা কোর্স করেন তাহলে তো আর কোনো কথাই নাই। এইসব স্কিলের আওয়ারলি রেট অনেক সময় $40 পার আওয়ারেরও বেশি হয়ে থাকে। আর সবার শেষে যদি আমি একটা কথা বলি, একজন মানুষের পক্ষে আসলে সব স্কিল শেখা সম্ভব না এবং সেটার খুব বেশি দরকারও নেই। আপনি হয়তো কুকিং, সেলুন, হ্যান্ডিম্যান এইসব কিছু একসাথে কখনোই শিখতে পারবেন না এবং শিখলেও সেটা আপনি কখনো একসাথে কোনো জবে অ্যাপ্লাই করতে পারবেন না। তাই আমি বলবো আপনার ইন্টারেস্ট, আপনার সময়, আপনার ফিউচার প্ল্যান অনুযায়ী আপনি যে কোনো একটা অথবা দুইটা স্কিল আপনি সিলেক্ট করে রাখুন এবং সেইটার উপরে ফোকাস করে সেটাতে সময় দেন। আসলে কানাডাতে আসার পরে আমি একটা জিনিস অনেক ভালোভাবে বুঝতে পারছি, সেটা হচ্ছে এখানে ডিগ্রি, ল্যাঙ্গুয়েজ এসব কিছু অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আপনার পিআর পয়েন্টের জন্য, কিন্তু আপনার সার্ভাইভ করার জন্য, জব পাওয়ার জন্য আপনার স্কিল অনেক দরকার। আপনি যদি শুরুতে সার্ভাইভই না করতে পারেন, আপনার পিআর পয়েন্টের হিসাব তো অনেক পরের কথা। আরেকটা জিনিস হচ্ছে কানাডাতে সাকসেস কখনো একদিন আসে না। আপনাকে ধৈর্য, সময় সবকিছু একসাথে নিয়ে তাহলে আপনি ফিউচারে সাকসেস পাবেন ইনশাআল্লাহ। এনিওয়ে, আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে নিচে কমেন্ট করতে পারেন, আর এর থেকে বেশি কিছু জানার থাকলে আমাকে ইনস্টাগ্রামে নক করতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।